নমস্কার বন্ধুরা, আমি অমিত। আবারও একটা নতুন এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের কাছে। বন্ধুরা, তোমরা কি এটা জানো যে গান বাজনা বা সুরের সঙ্গে অলৌকিক দুনিয়ার একটা গভীর সম্পর্ক আছে? যদি না জানো তাহলে আজকের এই ঘটনাটি শোনো। ভয় ও শিহরণ জাগানো এই ঘটনাটি শেয়ার করেছে নীলাদ্রি বিশ্বাস, নদিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে এখানে আবারও একবার ঘটনা শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে রাখো, না হলে শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনাগুলি তোমাদের মিস হয়ে যেতে পারে। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিতদা, আমি নদিয়া থেকে নীলাদ্রি বিশ্বাস। আজ আবার একটা ঘটনা নিয়ে এলাম। আজ যে ঘটনাটা তোমাকে বলবো, এটা আমার দাদুর সঙ্গে ঘটেছিল 1970 কি 72-এর সময়। ওই সময় আমার দাদু একটা আসরের সঙ্গে যুক্ত ছিলেন। ভালো গান বাজনা করতে পারতেন উনি। সেই সুবাদে পশ্চিমবঙ্গ, আসাম, দার্জিলিং, জলপাইগুড়ি বিভিন্ন এলাকায় যেতে হতো ওনাকে। তো সেবার উনি গিয়েছিলেন দার্জিলিংয়ের একটা পাহাড়ি এলাকায়। ওখানের একটা প্রোগ্রামে ওনাকে দোতারা বাজাতে হবে। তাই যথাদিনে অন্যান্য কলাকুশলীদের নিয়ে দাদু চলে গেলেন ওখানে। ওখানেই একটা গেস্ট হাউসে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। চারপাশে ছোট বড় পাহাড়ের ঢিবি, কোথাও ঘন জঙ্গল, তার মধ্যে হাড় কাঁপানো শীত। মোটের ওপর দারুণ জায়গা, জানলা দিয়ে চারপাশ পরিষ্কার দেখা যায়। সেখানে দাদুদের দিন সাথে থাকার কথা ছিল। তার মধ্যে যেদিন অনুষ্ঠান, সেই দিনই ঘটে এই বিচিত্র ঘটনাটা। তখনকার দিনে ওখানে যা কিছু অনুষ্ঠান প্রোগ্রাম সবই সন্ধ্যের মধ্যে শেষ হয়ে যেত, কারণ রাত্রেবেলায় ঠান্ডা আরো বাড়ে। তখন আর লোকজন বিশেষ একটা বাইরে থাকে না। তো সন্ধে সন্ধে ওনারা প্রোগ্রাম শেষ করে আবার রুমে ফিরে আসেন। এসে ফ্রেশ হয়ে গল্পগুজব করে খাওয়া দাওয়া সেরে তারপর যে যার মতো শুয়ে পড়েন। কিন্তু কথা হলো, সারাদিনের ধকলে রুমে সবাই ঘুমে বিভোর, কিন্তু দাদুর চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে উনি এপাশ ওপাশ করছেন। এমন করতে করতে রাত যখন ওই 10টা মতো বাজে, তখন উনি উঠে পড়েন, দোতারাটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েন বাইরে। ভাগ্যবশত সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় বাইরের পরিবেশটা যেন স্বর্গপুরীর মতো দেখাচ্ছিল। উনি তখন আপন মনে হাঁটতে হাঁটতে একটা পাথরের ঢিবির উপরে গিয়ে বসেন। চারদিক পুরো নিস্তব্ধ, নির্জন, কোনো জনমনীষী কোথাও নেই। উনি তখন দোতারাটা নিয়ে আপন মনে বাজাতে লাগলেন। অপূর্ব সুরের মূর্ছনায় চারদিক ভরে উঠল। যারা সুরপ্রেমী মানুষ সুর সাধনা করেন, সুরের জগতে ডুবে যেতে তাতে সময় লাগে না। দাদুও সেই দোতারা বাজাতে বাজাতে একসময় অজানায় হারিয়ে গেলেন। তারপরেই ঘটল একটা ঘটনা। হঠাৎই দাদু শুনতে পান সেই সুরের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে একটা নূপুর ধ্বনি বাজছে। ক্রমশ সেই শব্দ স্পষ্ট হচ্ছে। দাদু তখন একবার দোতারাটা বাজানো বন্ধ করলেন। বাজনা বন্ধ হতেই নূপুরের ধ্বনিটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসতে লাগলো। দাদু তখন ইয়ং, এই মনোময় পরিবেশে কার নূপুর ধ্বনি এটা? উনি তখন উৎস খুঁজতে উতলা হয়ে পড়লেন। হঠাৎই দেখলেন কিছুটা দূরে আরো একটা পাথরের ঢিবির উপরে কে একজন দাঁড়িয়ে। একটা মেয়ে, খোলা চুলে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে। পরনে একটা পাহাড়ি পোশাক মেয়েটার।
উনি তখন উঠে দুপা এগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, এই যে কে আপনি? এত রাতে কি করছেন এখানে? মেয়েটা একবার শুধু মাথা ঘুরিয়ে দেখল, কোনো উত্তর দিল না। ওইটুকু দেখেই দাদু বিভোর হয়ে গেলেন। ওই টানা টানা চোখ, ভেজা ঠোঁট দাদুকে কেমন যেন আকর্ষণ করতে লাগলো। দাদু ওকে ছোঁয়ার জন্য এরপরে উতলা হয়ে পড়লেন, কিন্তু মেয়েটা দাদুর সঙ্গে যেন লুকোচুরি খেলা শুরু করলো। সামনের দিকে এরপর চলতে শুরু করলো মেয়েটা। দাদুও চলল ওর পেছন পেছন। পাথর পেরিয়ে সমতল, সমতল পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল মেয়েটা। অন্ধকার জঙ্গলের রাস্তা, তার মধ্যে দিয়ে চলেছে সেই মেয়েটা। দাদু আওয়াজ দিচ্ছেন, কি গো, কে তুমি? এদিকে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও বলছি। মেয়েটা একটা মায়াবী হাসি দিয়ে দাদুকে আরো ভেতরে নিয়ে যেতে লাগলো। এরপর একটা সময় মেয়েটা দৌড়তে শুরু করলো। দাদু ওর পেছন পেছন ছুটছে আর বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও। তারপরেই কিসের সঙ্গে পা বেজে দাদু হোঁচট খেয়ে পড়লেন। উঠে দাঁড়িয়ে যখন তাকালেন, দেখেন যে যে জায়গায় বসে উনি দোতারা বাজাচ্ছিলেন এটা সেই জায়গায়, সামনে কেউ নেই। উনি তো তখন বেশ অবাক হয়ে গেলেন, তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? কেমন যেন একটা অজানা ভয় তখন দাদুকে চেপে ধরল। সঙ্গে সঙ্গে উনি গেস্ট হাউসের দিকে পা বাড়ালেন। যে জায়গায় উনি ছিলেন গেস্ট হাউসটা ওখান থেকে বেশি দূরে নয়, মিনিট 5। কিন্তু অদ্ভুত ব্যাপার, 15 মিনিট হেঁটেও উনি গেস্ট হাউসে পৌঁছতে পারলেন না। ঘুরে ফিরে আবার ওই একই জায়গায় এসে উঠছেন। পরপর দুবার এরকম ঘটনা ঘটল। উনি তখন ভাবেন, না, ওটা স্বপ্ন নয়, সত্যি সত্যি কিছু একটা হয়েছে, খারাপ কিছু। কোনো একটা গোলকধাঁধে ফেঁসে গিয়েছি আমি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে গেস্ট হাউসে পৌঁছতে হবে। হয় আমি যা দেখছি সেটা সত্যি নয়, আর নয়তো আমি এখনো ঘর থেকেই বেরোতে পারিনি। উনি তখন পাগলের মতো ছুটতে লাগলেন। যাকে পাবেন তার কাছে একটু সাহায্য চাইবেন, যে আমাকে একটু গেস্ট হাউসে পৌঁছে দাও। এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে অবশেষে উনি একটা বাড়ি দেখতে পান। বাইরের গেট খোলা, তাই উনি সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়েন। কিন্তু ভেতরে ঢুকে দেখেন, আরে এটা তো আমাদেরই সেই গেস্ট হাউস। এতক্ষণ যেটা আমি খুঁজে পাইনি সেটা এখানে। কিন্তু টেবিলের উপরে রাখা মা কালী সেই ছবিটা কোথায়? একটু আগে তো এখানেই ছিল। এরপর দাদু দোতারটা রেখে নিজের বিছানায় এলিয়ে পড়লেন। তারপরেই দেখা গেল বাকি যারা শুয়েছিল তারা প্রত্যেকেই এরপরে জেগে ওঠে। ওদের প্রত্যেকেরই চোখগুলো টকটকে লাল, মুখে একটা পৈশাচিক হিংস্রতা। দুহাত বাড়িয়ে দাদুর দিকে এরপর ওরা এগোতে থাকে। দাদু বলে, কি করছো তোমরা? কি হয়েছে তোমাদের? কি করছো? কি এদিকে এগোচ্ছো কেন? কি হলো? কি হলো? বলতে বলতেই ওরা দাদুর গলা টিপে ধরে। দাদু তখন ছটফট করতে থাকে। ছটফট করতে করতে একটা সময় শরীরটা ওনার নিস্তেজ হয়ে যায়। সকালে ওনার চেতনা ফেরে ওনারই সহশিল্পীদের ডাকে। শরীর ওনার অবসন্ন, চোখ দুটো লাল, গাটাও গরম। উনি তখন সবার দিকে ভালো করে তাকান, দেখেন যে না, সবাই ঠিকই আছে, অস্বাভাবিক কিছুই নেই। মা কালীর ফটোটাও টেবিলের উপরই রাখা।
তবে কি এই গোটা ব্যাপারটা শুধুমাত্র স্বপ্ন ছিল? উনি যে ঢিবির ওপরে বসে দোতারা বাজাচ্ছিলেন, একটা অদ্ভুত মেয়ের দেখা পেলেন, এরা সবাই ওনার গলা টিপল, এই সবটাই স্বপ্ন? না, স্বপ্ন কি করে হয়? ওনার হাঁটুতে তাহলে রক্তের দাগ এলো কি করে? যদি না জঙ্গলে উনি সত্যি সত্যি পড়ে গিয়ে থাকেন? সবকিছু কেমন যেন ওনার তালগোল পাকিয়ে যেতে লাগলো। এরপর সবাইকে সব ঘটনা বললেন উনি। তারপর একজন তান্ত্রিকের সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটা জানালেন। তিনি তখন ওনাকে বলেছিলেন, এটা স্বপ্ন নয়, আবার সত্যিও নয়, এ হলো আলেয়া, একরকম মায়া, একরকম ভূত। এরা এভাবেই মানুষকে ভুল পথে তাড়িত করে, বাস্তবকে ভুলিয়ে ভ্রমের মধ্যে ফেলে দেয়। মানুষ দিশেহারা হয়ে পড়ে, উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ায়, যা দেখে ভুল দেখে, যা শোনে ভুল শোনে, নদীকে পাড় দেখে আর পাড়কে নদী দেখে। ফলে এভাবে বহু মানুষ মারা যায়। এভাবেই মানুষকে শিকার বানায় আলেয়া। তবে ভয় নেই, আমি একটা মাদুলি দিচ্ছি, এটা এক পক্ষকাল ধারণ করবে, ভয় কেটে যাবে। তারপর ওনার দেওয়া সেই মাদুলিটা দাদু ধারণ করেন। এখানে ফিরে এসে তারপর সেটা খুলে জলে দিয়ে দেন। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা, দারুণ ঘটনা। দেখলে তো সুসাধনায় অলৌকিক শক্তিরা কিভাবে জেগে ওঠে। তো এরই সঙ্গে সঙ্গে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে সীমা দেবনাথ কাকিমা। অসংখ্য ধন্যবাদ কাকিমা আপনাকে এখানে ঘটনা শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরাও যদি এখানে ঘটনা শেয়ার করতে চাও, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি ইছাপুর থেকে তোমার সীমা দেবনাথ কাকিমা। আজ আবার একটা ঘটনা নিয়ে উপস্থিত হলাম। ঘটনাটা যখন ঘটে তখন আমি অনেক ছোট, আমার বয়স তখন এই 7 বা 8 বছর। অনেক পুরনো ঘটনা হয় আমার মনে ছিল না, আজ হঠাৎ করেই মনে পড়ল, তাই তোমাকে লিখতে বসলাম। ঘটনাটি ঘটে আমার বান্ধবী শেফালির বাবার সঙ্গে। শেফালিরা ইসলামিক ধর্মাবলম্বী হওয়ায় ওর বাবাকে আমি খালু বলে রাখতাম। যেদিন খালু এই ঘটনাটা আমাকে আর শেফালিকে শোনায়, তার আগের দিন রাতেই ঘটেছিল এটা। খালুর বাসায় ঘটনাটি শুরু করলাম। একজন গরিব রিক্সা চালক আমি। সংসার, ছেলেমেয়ের পড়াশোনা, বাড়ি ভাড়া সব আমার একারই সামলাতে হয়। রিক্সার চল দিন দিন উঠে যাচ্ছে। মানুষ এখন গাড়িতে চলাচল করতেই বেশি পছন্দ করে, তাই রিক্সায় ঠিক মতো ভাড়া হয় না। কাজেই পেটের দায়ে অনেক রাত অবধি আমি রিক্সা চালাই, সেটা তোরা ভালো করেই জানিস। গতকাল রাতেও একজন যাত্রীকে তার বাড়ির গেটের সামনে পৌঁছে দিয়ে তখন ফিরছিলাম। রাত তখন 10:30 মতো বাজে। রাস্তায় লোকজন বিশেষ একটা নেই। ওই পার্কের পাশ দিয়ে ফেরার সময় হঠাৎই পেছন থেকে একটা ডাক শুনতে পেলাম, এই রিক্সা, মাজার পর্যন্ত যাবে নাকি? একটু ছেড়ে দাও না আমাকে ওখানে। পেছন ফিরে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক, মুখ ভর্তি বড় বড় সাদা দাড়ি, একটা আলখাল্লা পরনে, আমার দিকেই কেমন আস্তে আস্তে হেঁটে আসছেন। আমি তখন তাকে উত্তরে বললাম, মাজার তো সামনেই, সামান্য একটু দূর, এটুকু হেঁটে যেতে পারবেন না? এইটুকুর জন্য আবার কি ভাড়া দেবেন? আমার কথা শুনে তিনি বললেন, পারবো না বলেই তো বলছি, আমাকে একটু পৌঁছে দাও না, ভাড়া নিয়ে চিন্তা করো না, দিয়ে দেব। বলতে বলতেই লোকটা রিক্সায় চড়ে বসলেন। আমিও এরপর রিক্সার প্যাডেল ঘোরালাম। ভাবছিলাম হয় লোকটার হাঁটু ব্যথার রোগ আছে, নয়তো টাকায় গা কামড়ায়, নাহলে 2-3 মিনিটের রাস্তার জন্য কেউ রিক্সা করে? এসব যখন ভাবছি লোকটা তখন বলল,
চলুন ভাইয়া, তাড়াতাড়ি চলুন, পেছন ফিরে দেখবেন না। এই কথাতে আমার কেমন যেন একটু খটকা লাগলো। পেছন ফিরে দেখব না কেন? তবে যখন বারণ করেছেন আমি এর পেছন ফিরে তাকালাম না, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো আমার মনের ভেতর। একটা সুন্দর ফুলের গন্ধ, একটা শীতল বাতাস ভেসে আসছিল পেছন থেকে। তারপর আমি যথারীতি মাজারের সামনে রিক্সাটা দাঁড় করালাম। উনি আস্তে আস্তে নেমে গেলেন। তারপর আমাকে ভাড়া বাবদ একটা টাকা দিলেন। আমি অবশ্য টাকাটা নিতে রাজি হইনি। এইটুকু রাস্তার জন্য কি আর ভাড়া নেব ভেবে যেই টাকাটা আবার ওনাকে ফেরত দিতে গেলাম, দেখি উনি আর নেই। আমি তো বেশ অবাক হয়ে গেলাম। এই 1 সেকেন্ডের মধ্যে কোথায় গেলেন উনি? এদিক ওদিক মাথা ঘুরিয়ে ওনাকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, মনের ভেতরও কেমন যেন ভয় ভয় লাগছিল। তাই আর বেশি খোঁজাখুঁজি না করে আমি মাজারে একটা প্রণাম করে আবার রিক্সাটা টানা শুরু করলাম। বাড়িতে এসে ঘটনাটা বললে তোর খালা আমার বকাবকি শুনি, আর আমি কিছু বলিনি তাদের। তারপর যথারীতি খাওয়া দাওয়া করে আমি বিছানায় শুয়ে পড়ি। শুয়ে শুয়ে ভাবতে থাকি যে কে ছিলেন ওই লোকটা। যদি ওনার পায়ে ব্যথাই থাকে, তাহলে এত তাড়াতাড়ি উনি কোথায় চলে গেলেন? এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। সেই দিন রাতেই আমি একটা স্বপ্ন দেখি। তিনি আমার স্বপ্নে এসেছেন। একটা অলৌকিক রোশনা ওনার সমস্ত শরীরে। আমাকে বলছেন, কাকে খুঁজছিস? আমাকে? আমি কে চিনতে পারলি না? আমি তো গাজী বাবা রে। আমাকে গন্তব্যে পৌঁছে দিয়ে তুই অনেক উপকার করেছিস আমার, তাই আমি সব সময় তোর সঙ্গে সঙ্গেই থাকব। তোর কোনো বিপদ আপদ কিছু হতে দেব না আমি। তোর ভয় নেই। পরবর্তীকালে খালু অত রাত পর্যন্ত রিক্সা চালালেও জিন ভূত প্রেত মানুষ কেউই আর ওনার কোনো ক্ষতি করতে পারত না। উনি এরপর আর কোনোদিনও কোনো রকম বিপদে পড়েননি। এমনকি রাস্তায় পড়ে থাকা পাথরে হোঁচট খেতে গিয়ে উনি বেঁচে গিয়েছেন। রাস্তার গর্তের ওপর দিয়ে উনি রিক্সা নিয়ে ডিঙিয়ে যেতে পেরেছেন। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু বেশ দারুণ একটা ঘটনা। তো আজকের কোন ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে মনীষা কাকিমা লিখেছেন, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ঘটনাটা বলার জন্য। মৌসুমী মুখার্জি লিখেছে, অমিত ভাই, অপেক্ষা করছিলাম ঘটনা শোনার। তুমি এত সুন্দরভাবে পরিবেশন করো, দারুণ লাগে। সুদেশন সিং হারয় উনি লিখেছেন, ভয় আর ভক্তি মিলিয়ে 3টে ঘটনাই দারুণ ছিল। সুপ্রিয়া দাস লিখেছে, 3টে ঘটনাই দারুণ। এছাড়াও কমেন্ট করেছ মায়াদি, অর্কপ্রভ নস্কর, আবুল হোসেন, গীতাদি, সোহিনী বক্সি, স্বপ্না বাজাল, পিঙ্কি ঘোড়ই, ইয়েইদ শর্মা, আশিস কোলে, আরাধ্যা সামন্ত, লাকি স্টার, কৃষ্ণা হালদার, রিপন, অনিন্দ মিত্র, টিএন তিরুম, বিশ্বজিৎ, চন্দন চ্যাটার্জি, পূজা রয়, জয়া বণিক সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে আরও 2টো জমজমাট অলৌকিক ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।